বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, রংপুরের সমাবেশে ৮ দলের হুঁশিয়ারি। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল পেছানোর ঘোষণা দাবি এনসিপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। এনডিসির সমাপনী অনুষ্ঠানে যোগদান। শেখ হাসিনার পক্ষে মামলা চালাতে জেডাই খান পান্নার অপারগতা, নিয়োগ পেলেন আমির হোসেন। বিচারের মুখোমুখি হতে হবে জয়কেও। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে দেখতে বিভিন্ন দলের নেতাকর্মীরাও ভিড় জমান হাসপাতালে। এদিনও হাসপাতালের বাইরে সাধারণ মানুষের দোয়ায় সিক্ত হন বেগম খালেদা জিয়া। এদিকে যুক্তরাজ্যের পর ঢাকায় এসেছেন চীনের বিশেষজ্ঞ দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টা 7 প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পরে প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন সহ মেডিকেল টিম। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি সকালে এভারকেয়ারে পৌঁছান। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। এদিন খালেদা জিয়ার দোয়ায় হাসপাতালের বাইরে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ। আমরা ম্যাডামের অবস্থা জানার জন্য প্রতিদিন এখানে আসি এবং এখানে এসেই আমাদের কর্মীদেরকে আমরা জানাই আমাদের ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে। ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওক, এই দোয়া করি আমরা সব সময়। ভিতরে কি হচ্ছে আমরা কিছু বলতে পারবো না, তবে আল্লাহর রহমতে অনেকটা রিকভার হয়ে আসছে, এটা আমরা খবর পেয়েছি আজকে সকালে। আমরা পারি না সারাক্ষণই এখানে থাকার জন্য কন্টিনিউ, তা ওনার জন্য কিছু করতে পারতেছি না, অন্তত দোয়া এমনকি একটু সময় এখানে দিতে পারতাছি, এটাই নিজের কাছে একটু ভালো লাগায়। আমি বিশ্বাস করি আল্লাহ পাক যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে ফিরিয়ে দিবেন। প্রয়োজনে আমাদের আয়ু থেকে আল্লাহ পাক কিছু হায়াত নিয়ে ওনাকে পরমায়ু দান করবেন, এই প্রার্থনা আমরা করছি। আমরা যতই ঘরে বসে থাকি মন তো আর চায় না, এখানে বারবার আসতে চাই। এই কারণে আল্লাহ যদি ওনাকে সুস্থ করে দেন দেশের উন্নতি হবে। দেশমাতৃকার প্রয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন সব শ্রেণী পেশার মানুষ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? চীনা বিশেষজ্ঞ দলের কার্যক্রম সম্পর্কে কিছু জানা আছে কিনা আপনার? মামুন, ঠিক 12টা 32 চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে 10টা 10 এই বিশেষজ্ঞ টিম তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তারা সহায়তা করার জন্য। এবং তার আগেও আপনি জানেন যে 7টার দিকে অর্থাৎ 7:15টার দিকে এই হাসপাতালে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সব মিলিয়ে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যেই বর্তমান শারীরিক অবস্থা সেটি কিন্তু আগের মতোই, অর্থাৎ নতুন কোনো তথ্য আসলে নেই। তিনি
তিনি ভেন্টিলেশনে রয়েছেন এবং সিসিওতে রয়েছেন, এবং একই সঙ্গে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, এটিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেমন রয়েছে, একই সঙ্গে যে উৎসুক মানুষ তাদের উপস্থিতি রয়েছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার পর এখানে এসএসএফ তারা কিন্তু এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। একই সঙ্গে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেমন বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও আমরা দেখছি এখানে আসলে দায়িত্ব পালন করতে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কিন্তু জানানো হয়নি, যে কারণে আসলে আমরা যেটি জেনেছি যে তিনি অনেকটাই সংকটাপন্ন এবং তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব সৃষ্টি হয়েছে সেই গুজবের ব্যাপারে কিন্তু সতর্ক থাকার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। একই সঙ্গে তারা বলছেন যে বিশেষ করে তিনি মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি মূলত গণমাধ্যম সহ দেশের মানুষের উদ্দেশ্যে এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করবেন, এবং তার সেই ব্রিফিংটা কি কিন্তু অথেন্টিক বা প্রকৃত তথ্য হিসাবেই গ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি বারবার অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে আসলে এভার কেয়ার হাসপাতালে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে আসলে তার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর কখন পাওয়া যায়, সেই তথ্য সংগ্রহের জন্যই মূলত সবাই রয়েছেন। উৎসুক মানুষও রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাতভর মানুষ এখানে অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর করার জন্য। তো এই ছিল আমার কাছে মামুন এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া, তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাত ইসলামীর সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি, নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলের জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন, এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জামাত সহ ৮ দলের নেতারা বলেছেন, স্বাধীনতার পর যেসব রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে তারা শুধু নিজের ও গুটি কয়েক মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের মানুষের জন্য নয়।
8 দল আখেরাত ও দিনের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারকে ওয়াদা ভঙ্গকারী অভিহিত করার পাশাপাশি বিএনপির কড়া সমালোচনা করা হয় 8 দলের রংপুর বিভাগীয় সমাবেশে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। বুধবার রংপুরের স্থানীয় কালেক্টরেট ঈদগাহের গোটা মাঠ ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের ডাকা বিভাগীয় সমাবেশে নেতারা বলেন, দেশের 54 বছরে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে নিজেদের কল্যাণ করেছে, সম্পদশালী দেশকে অর্থনৈতিক পঙ্গু বানিয়েছে। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, 8 দল সরকার গঠন করলে দিন ও আখিরাতের কল্যাণে কাজ করবে। 54 বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমরা 8 দল ঘোষণা দিচ্ছি, আমরা দরিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। 8 দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আবু সাইদ সহ অসংখ্য জুলাই যোদ্ধা আত্মহতি দিয়েছে, কিন্তু এখনো দেশে সমতা আসেনি। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ 8 দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট, ভোটের মাঠ সমতল নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। বেগম জিয়ার অসুস্থতা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার পাশাপাশি সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় কমিশনকে এমন সময় তফসিল ঘোষণা করতে। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে কিছু আসনের লোভ দেখিয়ে একটি দল বহুদলীয় গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। এই কাজে আদালতের আশ্রয় নিচ্ছে দলটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দ্বিতীয় দফায় কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক হয় তাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে এনসিপির নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক নেয়ার বিষয়টি উল্লেখ করেন। অভিযোগ করেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বিগ্ন তার দল। তফসিলের সময়সীমা ও দলের অবস্থান ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে, এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে। যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া, উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। না, আমরা কেন তফসিল পিছাতে চাইব? নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি দল আদালতকে ব্যবহার করছে। বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে, তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে। অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে।
আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে, রাজনৈতিকভাবে এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চান। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সম্পন্ন করেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছে আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালের। এর মধ্যে গুমের মামলায় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। এদিকে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জেডাই খান পান্না। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তায় অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূত্রে এই তথ্য জানা গেছে। প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজিদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। অভিযোগ আছে, 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন। গুজবে কান না দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বুধবার রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে ওয়ারী থানা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সারা দেশের মানুষ ও বিশ্ববাসী তার জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন। ইতোমধ্যে জানানো হয়েছে তিনি আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছেন। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে সবার উচিত তার জন্য দোয়া করা।
ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক আলহাজ লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, মোজাম্মেল হক, মোহাম্মদ ইব্রাহিম, কাইয়ুম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আমরা সকলেই অত্যন্ত খুব টেন্স অবস্থায় ছিলাম। সারাক্ষণই নানা ধরনের গুজব, সারা রাতি নানা ধরনের খবর আসতে থাকে, কিন্তু আসলে এগুলো সবই গুজব। যা হবে সেটা অবশ্যই দলীয়ভাবে স্পষ্টভাবে, এখানে লুকানোর তো কিছু নাই, স্পষ্টভাবে সেটা জনগণকে ব্যাখ্যা দেওয়া হবে। এবং ইতিমধ্যে বলা হয়েছে যে তিনি যে অবস্থায় গিয়েছিলেন তার থেকে এখন স্থিতিশীল অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ। এরকম নেত্রী আমার মনে হয় হাজার বছরে হয়তো বা একজন আসে কিনা। নেতা অনেক আসে, নেত্রী এবং মুসলিম বিশ্বের উনি প্রধানমন্ত্রী হয়েছেন, মানে অনেক তার অর্জন রয়েছেন। সেই নেত্রীর জন্য আমরা দোয়া করি। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বাড়িয়ে ব্যবসায়ীরা প্রতি লিটার 198 টাকায় বিক্রি করছেন বাজারে। তবে কেন তেলের দাম বাড়ানো হয়েছে তা জানে না সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আমাদের কোনো সম্মতি নেই। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যবসায়ীরা যে দামে তেল বিক্রি করছে সেটির চেয়ে 20 টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। তো বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। যথাযথ নজরদারি না থাকায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। 9 টাকা যদি বেড়ে যায়, এটি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্সে যদি বেড়ে যায় তাহলে এটি হবে যে ভোক্তার অধিকারের প্রশ্ন, ভোক্তার স্বার্থের বিষয়। এবং এই ক্ষেত্রে আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, এটি হলো যে ভোক্তাদের স্বার্থে এই যে প্রাইসটা বেড়ে গেছে, এমনিই তো দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আপনার বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এটিও বলবো যে এটি অন্যায়ভাবে করা হয়েছে। এবং আমি আশা করছি, যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 179 টাকা দরে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কিনেছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ভূমিকম্পের সম্ভাব্য মাত্রা ও ঝুঁকি নিরূপণে বিশদ সমীক্ষা এবং গবেষণার পাশাপাশি বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন ও প্লেট বাউন্ডারির বিস্তৃতি প্রকৃতি চিহ্নিত করা জরুরি বলে মনে করে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নরসিংদীর ভূমিকম্প বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিয়েছে এদেশের মধ্যাঞ্চল মোটেই স্থির নয়। সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকগুলো ভূগর্ভে চাপ মুক্ত করেছে, এমনটি ভাবার অবকাশ নেই বলেও মনে করেন তারা। বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করায় আগামী দশকগুলোতেও বড় ভূমিকম্পের ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর বদরুল ইমাম। তাদের মতে দেশের ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও দেশের বিভিন্ন খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে যুক্তিসঙ্গত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তাই দেশের ভূখণ্ডে সক্রিয় ও অনাবিষ্কৃত ফল্টগুলোর অবস্থান ও বিস্তৃতি সমীক্ষা করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি জাতীয় ভূমিকম্প ঝুঁকি মানচিত্র হালনাগাদ করা জরুরি বলেও মনে করেন বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির এই নেতারা। আমরা সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান।
ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামাত, মন্তব্য মির্জা আব্বাসের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, রংপুরের সমাবেশে 8 দলের হুঁশিয়ারি। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। এনডিসির সমাপনী অনুষ্ঠানে যোগদান। শেখ হাসিনার পক্ষে মামলা চালাতে জেডাই খান পান্নার অপারগতা, নিয়োগ পেলেন আমির হোসেন। বিচারের মুখোমুখি হতে হবে জয়কেও। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।